আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের সপ্তম চ্যাপ্টারটা পড়বো। এই সপ্তম চ্যাপ্টার হচ্ছে তোমার পর্যাবৃত্তিক গতি রিলেটেড। সো এটাকে হচ্ছে আমরা টোটাল সামারি আকারে, অর্থাৎ তোমার পরীক্ষায় যেগুলো আসে বা যে টপিক্সের বাইরে আসলে কোশ্চেন আসা সম্ভব না, আমরা সবগুলো একটু পড়ার ট্রাই করি। ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে তোমার এই যে পর্যাবৃত্তিক গতি নিয়ে বলা আছে, যে পর্যাবৃত্তিক গতি আসলে কি। সো এটা হচ্ছে তোমার যদি কোনো বস্তু বা কণার গতি এরকম হয় যে সে তার গতিপথের কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এই টাইপের গতিকে বলা আসলে পর্যাবৃত্তিক গতি। ঠিক আছে? তো আমরা এখানে পর্যাবৃত্তিক গতির মধ্যে মেইনলি পড়বো হচ্ছে স্পন্দন গতি। ঠিক আছে? তো আমরা এই পার্টটা একটু পড়ার ট্রাই করি। স্পন্দন গতি আসলে কি। স্পন্দন গতির ক্ষেত্রে তোমার এরকম হয় যে পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণা তার গতিপথের বা পর্যায়কালের অর্ধেক সময় একদিকে থাকে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে থাকে, এই গতিকে বলা হচ্ছে আমার স্পন্দন গতি। সো মেইনলি হচ্ছে যে পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণা পর্যায়কালের অর্ধেক সময় একই দিকে আর বাকি অর্ধেক সময় কি থাকে, ভিন্ন দিকে থাকে। এই গতি হচ্ছে স্পন্দন গতি। এখন আমরা এখানে স্পন্দন গতি ডিটেলস পড়বো না, মেইনলি হচ্ছে স্পন্দন গতি সম্পূর্ণ কোনো কণার আমরা স্মরণের সমীকরণটা পড়বো। অর্থাৎ আমাদের যে টাইপ 1 আছে সেইখানে আমরা পড়বো হচ্ছে স্পন্দন গতির সমীকরণ থেকে নর্মালি বেগ, ত্বরণ এগুলা বের করা যায়। বা আমরা এখানে স্পন্দন গতির স্মরণের সমীকরণটা পড়বো, অর্থাৎ স্পন্দন গতির স্মরণের সমীকরণ। ঠিক আছে? স্পন্দনশীল কোনো কণা স্পন্দন গতির ক্ষেত্রে তোমার যে স্মরণের সমীকরণটা হয়, স্পন্দনরত কোনো কণার স্মরণের সমীকরণ, এই স্মরণকে হচ্ছে আমরা এক্স দিয়ে প্রকাশ করব। স্মরণ এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার স্মরণের সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই। এখানে এক্স হচ্ছে কণার স্মরণ বুঝাচ্ছে, স্পন্দনশীল কোনো কণার স্মরণ। আচ্ছা, এখন এই যে এ হচ্ছে স্পন্দনশীল কোনো কণার বিস্তার, অর্থাৎ কণাটা বস্তুটা যে বিস্তারে কম্পিত হচ্ছে সেই বিস্তার। ওমেগা হচ্ছে স্পন্দনশীল কোনো কণার কৌণিক কম্পাঙ্ক, এটাকে বলি হচ্ছে আমরা কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক। আর যে ফাই লিখছি নাই, ফাই হবে হচ্ছে আমার দশা। দশা বলতে আসলে বোঝায় স্পন্দনশীল কোনো কণার কৌণিক স্মরণ আসলে কত, বা স্পন্দনশীল কোনো কণার কৌণিক স্মরণটা কত হবে। সো আমরা নর্মালি এখানে দশাটাকে ধরবো হচ্ছে 0 ডিগ্রি বা একদম আদি অবস্থা। ঠিক আছে? তো দশা যদি আমার 0 হয় স্পন্দনশীল কোনো কণার, এক্স ইজ ইকুয়াল টু আমরা পাইতে পারি যে এ সাইন ওমেগা টি। সো এটাই মেইনলি হচ্ছে এই সমীকরণে আমরা কাজ করব। স্পন্দনশীল কোনো কণার স্মরণের সমীকরণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এটা কখন হবে, যখন হচ্ছে দশা কত, 0। আচ্ছা, তো এইখান থেকে মেইনলি এই স্মরণের সমীকরণ থেকে আমরা বেগের সমীকরণ বা ত্বরণের সমীকরণগুলো আনতে পারি। সো আমরা কি জানি, আমি যদি স্মরণকে একবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, বেগ পাবো। অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার বেগ হবে হচ্ছে স্পন্দনশীল কোনো কণার বেগ, সেই বেগ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি অফ এক্স। অর্থাৎ সময়ের সাপেক্ষে স্মরণকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো, বেগ পাবো। অর্থাৎ এই বেগের সমীকরণটা এরকম আসে, তুমি যদি ডিফারেন্সিয়েট করো যে মান বসাই দিয়ে, যে ডি বাই ডিটি এক্স এর মান ছিল হচ্ছে এ সাইন ওমেগা টি। তো এটা করলে এরকম আসে যে ওমেগা এ কজ ওমেগা টি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার সেই বেগের সমীকরণ। স্পন্দনশীল কোনো কণার বেগের সমীকরণ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ কজ ওমেগা টি। সেই বেগের সমীকরণে এটা তোমার সাইন কোসাইনের গ্রাফ, বা স্পন্দনশীল কোনো কণার যে বেগ পাচ্ছ সেই বেগটা আসলে কি, কোসাইনের গ্রাফ পাচ্ছ। ঠিক আছে? এখন এইখান থেকে মেইনলি হচ্ছে আমরা স্পন্দনশীল কোনো কণার আরেকটা সমীকরণ ছিল, সেটা হচ্ছে এরকম যে বেগের সমীকরণ ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। স্পন্দনশীল কোনো কণার বেগের সমীকরণ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এ হচ্ছে বিস্তার আর এক্স হচ্ছে আমার স্পন্দনশীল কোনো কণার স্মরণ, আর ওমেগা তো আমরা জানি। সো এই দুইটা সমীকরণ তোমার বিভিন্ন পারপাসে ইউজ করতে হবে, যে বেগ নির্ণয়ের ক্ষেত্রে যে স্পন্দনশীল কোনো কণার বেগ কত বা এই টাইপের কোশ্চেনগুলো। এগুলো আমরা একটু দেখার ট্রাই করবো, যে স্পন্দনশীল কোনো কণার বেগ কত, এগুলো প্রবলেম সলভ করলে হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন স্পন্দনশীল কোনো কণার বেগ কত বা বেগ, সর্বোচ্চ বেগ বা সর্বনিম্ন বেগটা আমরা বের করার ট্রাই করি। স্পন্দনশীল কোনো কণার সর্বোচ্চ বেগ। ঠিক আছে? স্পন্দনশীল কোনো কণার সর্বোচ্চ বেগ। সো এই সর্বোচ্চ বেগ আমরা কেমনে বের করতে পারি, তো সর্বোচ্চ বেগ এটাকে আমরা লিখলাম হচ্ছে ভি ম্যাক্স। ঠিক আছে? স্পন্দনশীল কোনো কণার সর্বোচ্চ বেগ আসলে কত হবে।
বা কণার সরণ কত হইলে তোমার বেগটা সর্বোচ্চ হবে। ধরো আমাদের যে বেগের সমীকরণ ছিল যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমি ধরলাম স্পন্দনশীল কোনো কণার সরণ বিস্তারের সমান। আমি ধরলাম যে কি স্পন্দনশীল কোনো কণার সরণ এটা হচ্ছে কি বিস্তারের সমান। স্পন্দনশীল কোনো কণার সরণ যদি বিস্তারের সমান হয় তাহলে তোমার এই সরণে বেগ কত হবে, যে বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার, তাহলে এক্স এর মান কত হবে এ, কারণ সরণ হচ্ছে বিস্তারের সমান, তার মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার, সেটা করলে পাচ্ছ কত 0। তার মানে এটা হচ্ছে আমার সেই মিনিমাম বেগ। অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার সরণ যদি বিস্তারের সমান হয় বা সর্বোচ্চ বিস্তারে বেগ কত 0, অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার সরণ বিস্তারের সমান হইলে বা সর্বোচ্চ বিস্তারে তোমার যে বেগ হয় সেই বেগ কত 0, এবং এটা শর্ত হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ সর্বোচ্চ বিস্তার পয়েন্টে বেগ হচ্ছে 0। এখন যদি এরকম হয় স্পন্দনশীল কোনো কণার সরণ 0, অর্থাৎ সরণ 0 বলতে আসলে বোঝায় একদম কণার শুরুর অবস্থা, অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার স্পন্দনের একদম শুরুর অবস্থাতে শুরুর মোমেন্টটাতে তার যে বেগ হবে সেই বেগ কত, বা এক্স ইজ ইকুয়াল টু 0 অবস্থানে বেগ কত হবে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। সো এখানে পাবা হচ্ছে এরকম যে ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ, এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম বেগ, অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার সর্বোচ্চ বেগ হচ্ছে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা এ, অর্থাৎ স্পন্দনরত কোনো কণার সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু কত ওমেগা এ, এবং এই সর্বোচ্চ বেগ পাবা কোথায়, যখন কণার সরণ 0 হবে। ঠিক আছে, আচ্ছা এই দুইটা পয়েন্ট, অর্থাৎ কণাটা স্পন্দনশীল কোনো কণা বা স্পন্দনরত কোনো বস্তুর সর্বোচ্চ বিস্তারে বেগ হচ্ছে 0, এবং সরণ যখন 0 হবে এই পয়েন্টে তার বেগ হচ্ছে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম, এবং সেই সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এ। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে তোমার ত্বরণের সমীকরণটা আছে, এই স্পন্দনশীল কোনো কণার ত্বরণের সমীকরণ, এটা আমরা পরে ট্রাই করি। স্পন্দনশীল কোনো কণার ত্বরণ কত হবে। ওকে, আচ্ছা আমরা স্পন্দনশীল কোনো কণার ত্বরণ বের করার ট্রাই করবো। স্পন্দনশীল কোনো কণার ত্বরণের সমীকরণ হচ্ছে ত্বরণ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার ত্বরণ হচ্ছে এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো আমরা এইখান থেকে আলটিমেটলি সর্বোচ্চ ত্বরণ এবং সর্বনিম্ন ত্বরণ বের করতে পারি। সো এরকম যদি হয় এক্স ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ কণার সরণ যদি বিস্তারের সমান হয় তাহলে এই পয়েন্টটাতে ত্বরণ কত হবে, ধরুন এ ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। সো এটা হচ্ছে আমার সেই ম্যাক্সিমাম ত্বরণ, অর্থাৎ যখন কণার বিস্তার সর্বোচ্চ তখন এই পয়েন্টের ত্বরণ কত, ত্বরণ হচ্ছে সর্বোচ্চ, কিন্তু সর্বোচ্চ বিস্তারে বেগ ছিল কত বলতো সর্বনিম্ন। সো উল্টা আসতেছে, অর্থাৎ যেখানে তোমার বেগ 0 সেখানে ত্বরণ সর্বোচ্চ, আর যেখানে বেগ সর্বোচ্চ হবে সেখানে ত্বরণ হবে সর্বনিম্ন, তার মানে 0। আচ্ছা তাহলে সর্বোচ্চ ত্বরণ এম এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এ। আচ্ছা এরপর আছে তোমার সর্বনিম্ন ত্বরণ কত হবে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ কণার সরণ যদি 0 হয় বা ইনিশিয়াল মোমেন্টে হয়, তো এই ক্ষেত্রে মিনিমাম ত্বরণ আমরা পাই এটা হচ্ছে 0, অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার সর্বনিম্ন ত্বরণ হচ্ছে 0, এবং এই ত্বরণটা পাওয়া যাবে কোথায়, যখন কণার সরণ 0 হবে। তো দুইটা পয়েন্ট, বেগ কোথায় সর্বোচ্চ, বেগ কোথায় সর্বনিম্ন, ত্বরণ কোথায় সর্বোচ্চ আর ত্বরণ কোথায় সর্বনিম্ন। ঠিক আছে, আচ্ছা সো এখন আমরা বেগ আর ত্বরণের জিনিসটা পড়ছি। সো এখন এইখান থেকে মেইনলি হচ্ছে তোমার পরের পার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ স্পন্দন গতির ক্ষেত্রে শক্তির নিত্যতা। তো আমরা মেইনলি হচ্ছে এখানে স্পন্দনরত কোনো কণার ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা পড়বো, অর্থাৎ গতি শক্তি প্লাস বিভব শক্তি, অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার ক্ষেত্রে শক্তির নিত্যতাটা পড়বো। ঠিক আছে, স্পন্দন গতির ক্ষেত্রে বা স্পন্দনশীল কোনো কণার ক্ষেত্রে শক্তির নিত্যতা, এটা আমরা পড়বো। এবং এখানে আমরা পড়বো হচ্ছে মেইনলি মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি। আমরা হচ্ছে শক্তির নিত্যতা পাওয়ার ট্রাই করবো, স্পন্দনশীল কোনো কণার ক্ষেত্রে শক্তির নিত্যতা। সো শক্তির নিত্যতা বলতে আসলে তোমার গতি শক্তি প্লাস বিভব শক্তি বোঝায়। সো ফার্স্টে হচ্ছে আমরা এখানে গতি শক্তিটা পড়ি, স্পন্দনরত কোনো কণার গতি শক্তি কত হবে। গতি শক্তির সমীকরণ ছিল কে ইজ ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। সো আমরা দেখো একটু আগে দেখে আসছি যে স্পন্দনশীল কোনো কণার বেগের সমীকরণ ছিল যে বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা এ কজ ওমেগা টি। এটা ছিল হচ্ছে আমার কি স্পন্দনশীল কোনো কণার বেগের সমীকরণ। ঠিক আছে,
আচ্ছা, এখন গতিশক্তি কি পাচ্ছি, যে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু পাচ্ছি হাফ এম, এখানে ভি স্কোয়ারের মান বসাও, মানে ভির মানটা বসাও, স্কোয়ার আছে, তার মানে ভি কে স্কোয়ার করলে পাচ্ছি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। ঠিক আছে, জাস্ট ভির জায়গায় ভি এর মানটা বসাই স্কোয়ার করছো, যে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। সো তোমাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ওমেগা স্কোয়ার কৌণিক কম্পাঙ্ক ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে কে বাই এম, অর্থাৎ ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, কে বাই এম। এই কেটা হচ্ছে তোমার বল ধ্রুবক, এটা মনে রাখবো হচ্ছে বল ধ্রুবক, কে হচ্ছে আমার বল ধ্রুবক, আর এম তো তুমি জানো এটা হচ্ছে তোমার স্পন্দনশীল কোন কণার ভর। ঠিক আছে, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, কে বাই এম। সো আমি যদি এইখানে ওমেগা স্কোয়ারের জায়গা কে বাই এমটা বসাই দিই, অর্থাৎ এই ওমেগা স্কোয়ারের জায়গা বসাবো কত, কে বাই এম, তার মানে ইকুয়েশন পাচ্ছে এরকম যে হাফ এম ওমেগা স্কোয়ার মানে কত, কে বাই এম এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি, তোমার এম এম কাটতেছে, তার মানে পাচ্ছ হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। সো এটা হচ্ছে আমার স্পন্দনশীল কোনো কণার গতিশক্তির গ্রাফ। এখন এইখান থেকে আমরা হচ্ছে গতিশক্তি যেটা পাচ্ছি, যে ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি। এখন এই গতিশক্তি আসলে সর্বোচ্চ কখন হবে, এই স্পন্দনশীল কোনো কণার সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতিশক্তি, তাহলে দেখো যে গতিশক্তির মানটা আসলে ডিপেন্ড করতেছে কি, যে হাফ কে তো হচ্ছে বল ধ্রুবক, এটা কনস্ট্যান্ট মান, এবং স্পন্দনশীল কোনো কণার বিস্তারও কনস্ট্যান্ট, তার মানে এই পুরা মানটা কিন্তু ধ্রুবক, এই যে পুরা মানটা হচ্ছে ধ্রুব, তাহলে আলটিমেটলি তোমার এই গতিশক্তির মানটা ডিপেন্ড করতেছে হচ্ছে কজ স্কোয়ার ওমেগা টি এই মানটার উপর। এখন আমরা জানি যে কজের সর্বোচ্চ মান হচ্ছে 1, অর্থাৎ যখন এই যে কজ স্কোয়ার ওমেগা টি এই ভ্যালুটা সর্বোচ্চ হবে, তখন গতিশক্তি কত হবে, সর্বোচ্চ, অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার এই যে সর্বোচ্চ গতিশক্তি, তুমি যে ম্যাক্সিমাম গতিশক্তি পাবা কে ম্যাক্স, এটা আসবে হচ্ছে হাফ কে এ স্কোয়ার, অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এবং এই ভ্যালুটা তখনই পাওয়া যাবে যখন তোমার কজ স্কোয়ার ওমেগা টি এই মানটা কত হবে, 1 হবে। ঠিক আছে, এই পার্টটা অন হইলে তোমার গতিশক্তি কত আসতেছে, সর্বোচ্চ। এখন নর্মালি বলো যে তোমার যেখানে বেগ সর্বোচ্চ ওই পয়েন্টটাতে গতিশক্তি কত হবে, সর্বোচ্চ। এখন বেগ সর্বোচ্চ ছিল কোন পয়েন্টে, শূন্য অবস্থানে, অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার স্মরণ যখন শূন্য ছিল তখন ওই পয়েন্টে বেগ ছিল কত, সর্বোচ্চ। তো ওই শূন্য অবস্থানে আসলে কণাটার গতিশক্তি কি হয়, সর্বোচ্চ হয়। ঠিক আছে, আচ্ছা, সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্স ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার। এখন আমরা এখান থেকে আরেকটা সমীকরণ আছে গতিশক্তি বের করার, ওইটা আমরা একটু দেখি, ওইটাও তোমার পারা যাবে। যে গতিশক্তির ক্ষেত্রে দেখো আমাদের যে ফর্মুলা ছিল, আমরা গতিশক্তি কে মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন আমরা এই যে বেগের কোসাইনের সমীকরণ বাদেও বা কজের সমীকরণ বাদেও আরেকটা সমীকরণ ছিল, স্পন্দনশীল কোনো কণার বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই সমীকরণটা আমাদের ছিল। এই মানটা এখানে বসে রাখি, যে হাফ এম ভি স্কোয়ার, তার মানে এটা আসলে ওমেগা স্কোয়ার, স্কোয়ার রুটটা কেটে যাচ্ছে, তার মানে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে আমরা কি জানি যে ওমেগা স্কোয়ার মানে কত লেখা যায়, কে বাই এম ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে তুমি এম এম কাটতেছো, সেটা পাবা হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এটাও লেখা যায় স্পন্দনশীল কোনো কণার গতিশক্তি, অর্থাৎ ইকে ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্মরণে কণাটার যে গতিশক্তি হয় সেই গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটাও তোমার মেইনলি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে প্রচুর। তো আমরা গতিশক্তি শিখছি, এখন এই গতিশক্তির একটা গ্রাফ আছে, সময়ের সাথে স্পন্দনশীল কোনো কণার গতিশক্তির গ্রাফটা কেমন হবে। সো গতিশক্তির দেখো যে কোসাইন গ্রাফটা ছিল, এই গ্রাফটা আসলে কি কজের গ্রাফ হবে, বাট এটা হচ্ছে কজ স্কোয়ার। সো একটা ভ্যালুকে বা জিনিসকে যদি স্কোয়ার করি তাহলে ওই মানের আসলে কোনো নেগেটিভ ভ্যালু থাকে না, অর্থাৎ কোনো কিছুকে স্কোয়ার করলে বা বর্গ করলে কোনো নেগেটিভ অপশন থাকে না। সো আমরা এই গতিশক্তির গ্রাফটা দেখবো, যে সময়ের সাথে গতিশক্তির গ্রাফ। তো এইটা আসলে কি হবে, সময়ের সাথে গতিশক্তির গ্রাফটা আমরা একটু দেখি। সময়ের সাথে গতিশক্তির লেখচিত্র। ঠিক আছে, সময়ের সাথে গতিশক্তির লেখচিত্র কত হবে। সো গতিশক্তির আমাদের যে সমীকরণটা ছিল কে ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি।
এখন এই গ্রাফটা আসলে কজ স্কোয়ারের গ্রাফ হবে, বা সহজ কথায় কজের গ্রাফ। বাট কজের গ্রাফটা আসলে কি, মেইন যে কোসাইনের গ্রাফটা ছিল আমাদের, নর্মালি হচ্ছে তোমার কোসাইনের যে গ্রাফটা হয় সেই গ্রাফটা হচ্ছে তোমার উপর থেকে এরকম শুরু, এটা হচ্ছে কোসাইনের গ্রাফ, ঠিক আছে। সময়ের সাথে যে কোসাইনের লেখচিত্রটা এরকম হয়, বাট এটা আসলে কজ স্কোয়ার। সো একটা ভ্যালুকে যদি স্কোয়ার করা হয় তার কোনো নেগেটিভ অপশন থাকে না। তার মানে তুমি যদি এই যে কজ স্কোয়ারের গ্রাফটা আঁকতে চাও, বা যেখানে গতিশক্তি পাবা, এই সমীকরণে বা এই গ্রাফে তোমার এই যে নেগেটিভ পার্ট, অর্থাৎ তোমার এই যে এক্স অক্ষের উপরের দিকে এটা মনে করো প্লাস, আর নিচের দিকে কি মাইনাস, অর্থাৎ কজ স্কোয়ারের গ্রাফে কোনো নেগেটিভ পোর্শনটা থাকবে না। তার মানে তুমি যদি কজ স্কোয়ারের গ্রাফটা লিখতে চাও এরকম পাবা, স্পন্দনশীল কোনো কণার গতিশক্তির গ্রাফটা এরকম আসতেছে, অর্থাৎ এটা হচ্ছে আমার সেই সময়ের সাথে গতিশক্তির সম্পর্ক। অর্থাৎ এই গ্রাফে কোনো কি নেই বলতো, নেগেটিভ পার্টটা নাই, সবগুলাই কি আছে, পজিটিভ। কারণ গতিশক্তি কখনো নেগেটিভ হইতে পারবে না, কারণ এটা স্কোয়ার আছে, ঠিক আছে। এখন এইখানে হচ্ছে আমার টাইম হচ্ছে 0, অর্থাৎ একদম ইনিশিয়াল অবস্থা, বা কণা যখন একদম গতিশীল হবে ওই মোমেন্টটাতে তার যে গতিশক্তি আছে সেই গতিশক্তি কত বলতো, এখানে সর্বোচ্চ গতিশক্তি দেখো। এবং এই স্পন্দনশীল কোনো কণার সর্বোচ্চ গতিশক্তি কত ছিল, আমরা একটু আগে পড়ে আসছি, হাফ কে এই স্কোয়ার। স্পন্দনশীল কোনো কণার সর্বোচ্চ গতিশক্তি কত, হাফ কে এই স্কোয়ার। এখন একদম শুরুতে মানে টাইম যখন শুরু হচ্ছে, বা কণাটা যখন একদম জিরো অবস্থানে আছে, তখন তার গতিশক্তি হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ হাফ কে এই স্কোয়ার। এবং টাইম বাড়ার সাথে সাথে তোমার গতিশক্তির মান আস্তে আস্তে কমে গেছে। দেন এই যে সর্বোচ্চ বিস্তারে বা এই পয়েন্টটাতে এসে গতিশক্তি কত হচ্ছে বলতো, 0। দেন আবার তোমার কণাটা সাম্য অবস্থানের দিকে যাচ্ছে, দেন এইখানে গতিশক্তি কি হচ্ছে, সর্বোচ্চ হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সেই গতিশক্তির গ্রাফ। মানে এই গ্রাফগুলো আমার খুবই খুবই দরকার, মানে এই গ্রাফ দিয়ে কোশ্চেন আসে, ঠিক আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের গতিশক্তি। তো আমরা আরেকটা পড়বো হচ্ছে বিভব শক্তি। এইটা আসলে কি, যে গতিশক্তি পড়ে আসছি। তো আমরা জানি স্পন্দনশীল কোনো কণার বিভব শক্তির সমীকরণ, স্পন্দনরত কোনো কণার বিভব শক্তির সমীকরণ কত হবে, এটা আমরা পড়বো। স্পন্দনরত কোনো কণার বিভব শক্তি, ঠিক আছে। তো এই বিভব শক্তির সমীকরণটা আসলে কত ছিল, আমরা জানি যে স্পন্দনশীল কোনো কণার বিভব শক্তি ছিল, এটা হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এটা ছিল হচ্ছে আমার বিভব শক্তির সমীকরণ। সো এইখানে তুমি মান বসায় দাও, হাফ কে। এখন এক্স হচ্ছে স্পন্দনশীল কোনো কণার সরণ। সো আমরা সরণের সমীকরণ কি করছি, যে এ সাইন ওমেগা টি, বাট তার স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার, তাহলে এটা পাচ্ছ হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তো এটা হচ্ছে আমার সেই স্পন্দনশীল কোনো কণার বিভব শক্তির সমীকরণ, যে সাইনের সমীকরণটা আসতেছে। ইপি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ কে এই স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। তার মানে এই সমীকরণটা আসলে কি বলতো, এই সমীকরণেও তোমার গ্রাফটা হচ্ছে সাইনের গ্রাফ, আর এটা হচ্ছে স্কোয়ার। তার মানে এখানেও বিভব শক্তি কখনো নেগেটিভ পার্টে থাকবে না, অর্থাৎ এই সমীকরণে তুমি যে গ্রাফটা পাবা সেটা হচ্ছে সাইনের গ্রাফ হবে, বাট এই গ্রাফে সাইন স্কোয়ার, তার মানে সাইনের মানটা মাইনাসও হইতে পারে, কিন্তু স্কোয়ার করলে এটা প্লাস পাবো। তো এখানে তোমার সাইনের যে গ্রাফটা আসে এটা আমরা একটু দেখি, ঠিক আছে। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা পার্ট দেখো, স্পন্দনশীল কোনো কণার সর্বোচ্চ বিভব শক্তি। যে বিভব শক্তি সর্বোচ্চ হবে কখন, সর্বোচ্চ বিভব শক্তি। সর্বোচ্চ বিভব শক্তি বলতে আসলে তোমার হাফ কে এই স্কোয়ার, এই মান তো ধ্রুব, তাহলে তোমার সাইন স্কোয়ার ওমেগা টি, অর্থাৎ এই যে এই মানটা যখন অন হয়, যে সাইন স্কোয়ার ওমেগা টি ইজ ইকুয়াল টু কত, 1, তখন আসলে গতিশক্তি কি পাওয়া যাবে, সরি বিভব শক্তি সর্বোচ্চ পাওয়া যাবে। তার মানে এখানে তুমি ইপি পাবো হচ্ছে ম্যাক্সিমাম বিভব শক্তি হচ্ছে হাফ কে এই স্কোয়ার। তো তোমার সর্বোচ্চ গতিশক্তি কত ছিল, হাফ কে এই স্কোয়ার, এবং সর্বোচ্চ বিভব শক্তি কত, হাফ কে এই স্কোয়ার। এখন আমরা বের করি আসলে স্পন্দনশীল কোনো কণার মোট শক্তি আসলে কত, স্পন্দনশীল কোনো কণার মোট শক্তি। অর্থাৎ আমরা এই গতিশক্তি এবং এই বিভব শক্তির সমীকরণ যোগ করলে আসলে কি পাবো, মোট শক্তি পাবো। অর্থাৎ এই গতিশক্তির ইকুয়েশন যেটা ছিল এটা, এবং বিভব শক্তি তোমার যে ফর্মুলা আছে এটা যোগ করলে কি হবে, মোট শক্তি পাবো, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে গ্রাফটা দেখি, যে সাইনের গ্রাফ নর্মালি হচ্ছে তোমার সাইনের যে গ্রাফটা ছিল এটা মূল বিন্দু থেকে শুরু হয়ে তোমার এরকম ওয়েভিশ ফর্ম, কিন্তু সময়ের সাথে এটা হচ্ছে আমার সাইনের গ্রাফ। এটা মেইনলি হচ্ছে আমাদের সাইন এর গ্রাফ, কিন্তু এটা সাইন স্কোয়ার যখন করবা তখন তার কোনো কি থাকবে না, নেগেটিভ পার্টটা থাকবে না, সাইন স্কোয়ারের গ্রাফে। আর সাইন স্কোয়ারের গ্রাফটা তুমি কি পাবা, এখানে আসলে বিভব শক্তি বুঝাবে, অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার বিভব শক্তি। অর্থাৎ সাইন স্কোয়ারের গ্রাফে কোনো নেগেটিভ পার্ট নাই, মানে এরকম আসতেছে, অর্থাৎ সময়ের সাথে
বিভব শক্তির গ্রাফ আমার এরকম, অর্থাৎ সময় যখন শূন্য বা কণার সরণ যখন শূন্য তখন বিভব শক্তি কত বলতো? শূন্য। কিন্তু কণার সরণ যখন শূন্য ছিল বা টাইম যখন শূন্য ছিল তখন গতিশক্তি কত ছিল? সর্বোচ্চ ছিল। এটা কিন্তু উল্টা, অর্থাৎ যেখানে তোমার গতিশক্তি সর্বোচ্চ এখানে বিভব শক্তি শূন্য, আর যেখানে বিভব শক্তি সর্বোচ্চ এখানে গতিশক্তি শূন্য। আচ্ছা, গ্রাফ থেকেই বোঝা যায়। দেখো একদম শুরুতে তোমার গতিশক্তি ছিল সর্বোচ্চ, কিন্তু শুরুতে বা সময়ের শুরুতে তোমার বিভব শক্তি কত? শূন্য। টাইম বাড়তেছে, বিভব শক্তির মান বাড়তেছে, কিন্তু টাইমের সাথে বিভব শক্তি গতিশক্তি কি হচ্ছিল? কমে যাচ্ছিল। ঠিক আছে, এই দুইটা গ্রাফ খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে সময়ের সাথে গতিশক্তির লেখচিত্র বা বিভব শক্তির লেখচিত্র করছি, বা স্পন্দনশীল কোনো কণার গতিশক্তি এবং বিভব শক্তির সমীকরণটা করছি। এখন আমরা স্পন্দনশীল কোনো কণার মোট শক্তিটা করব। স্পন্দনশীল কোনো কণার মোট শক্তি এটা কত হলো? স্পন্দনশীল কোনো কণার মোট শক্তি আসলে কত হলো? আচ্ছা, স্পন্দনশীল কোনো কণার মোট শক্তি। ওকে, আচ্ছা, স্পন্দনশীল কোনো কণার মোট শক্তি কত? তো মোট শক্তি আসলে এটাকে এরকম লিখো, ইটি বা টোটাল এনার্জি। তো আমরা এখানে মোট শক্তি বলতে কি বলছি? যান্ত্রিক শক্তি, তার মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি, অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার গতিশক্তি কে প্লাস ইপি। ঠিক আছে, তাহলে গতিশক্তির সমীকরণ কত ছিল বলো? মোট শক্তি ইটি ইজ ইকুয়াল টু গতিশক্তি ছিল। গতিশক্তির ক্ষেত্রে তোমার সমীকরণটা কোসাইন দিয়ে আসতো, আর বিভব শক্তির ক্ষেত্রে সাইনের গ্রাফ, অর্থাৎ সাইন সমীকরণ যেটা পাই আমরা, যে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস বিভব শক্তি ছিল হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এখন এই দুইটা থেকে তুমি হাফ কে এ স্কোয়ার কমন নিতে পারো, কারণ দুইটা অংশে কি আছে? হাফ কে স্কোয়ারটা কমন আছে। তার মানে এখান থেকে তুমি হাফ কে এ স্কোয়ার কমন নিলে পাচ্ছ কজ স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি। ছোট্টকালে পরে আসছি না যে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ সমান কত হয়? 1। তো এখানে কজ স্কোয়ার ওমেগা টি প্লাস সাইন স্কোয়ার ওমেগা টি সেম জিনিস, এই ওমেগা টি সেম, তার মানে এটা কত হবে? 1 পাবো, অর্থাৎ হাফ কে এ স্কোয়ার পাচ্ছ। অর্থাৎ স্পন্দনশীল কোনো কণার মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। ঠিক আছে, তো আমরা সর্বোচ্চ গতি শক্তি কত ছিল? হাফ কে এ স্কোয়ার। সর্বোচ্চ বিভব শক্তি কত ছিল? হাফ কে স্কোয়ার। আবার মোট শক্তিও কত? হাফ কে এ স্কোয়ার। ঠিক আছে, স্পন্দনশীল কোনো কণার মোট শক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার। আচ্ছা, আমরা এখানে কিছু জিনিসপত্র দেখি, অঙ্কগুলো দেখি আসলে এই সমীকরণ দিয়ে আসলে কি টাইপের বা কিভাবে অঙ্কগুলো আসে। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমরা এই যে স্পন্দনশীল কোনো কণার গতি শক্তি এবং বিভব শক্তির গ্রাফটাকে যদি একটা গ্রাফে প্রেজেন্ট করতে চাই, তাহলে ওই গ্রাফটা কেমন হবে? অর্থাৎ আমি গতি শক্তি এবং বিভব শক্তির গ্রাফকে একটা গ্রাফে প্লট করব। ঠিক আছে, ওইটা কেমন হবে? দেখো, এই গ্রাফটা তোমার পরীক্ষায় আসে এবং এইখান থেকে সিকিউ কোশ্চেন আসে, যে গতি শক্তি এবং বিভব শক্তির গ্রাফটা আসলে কেমন হবে একই সাথে। আচ্ছা, আমি ধরলাম স্পন্দনশীল কোনো কণার ক্ষেত্রে মোট শক্তির গ্রাফ, বা ওই মোট শক্তির গ্রাফে গতি শক্তি এবং বিভব শক্তি দুইটাই আছে। তুমি ধরো এই লাইনটা ধরলাম হচ্ছে আমি মোট শক্তি, যে উপরের লাইনটা এটা হচ্ছে মোট শক্তি বোঝাচ্ছে এই গ্রাফ থেকে, বা এই লাইনে হচ্ছে আমার মোট শক্তি। ঠিক আছে, স্পন্দনশীল কোনো কণার মোট শক্তি হচ্ছে এটা, এবং আমি ধরলাম যে এই মোমেন্টটা এটা হচ্ছে একদম শুরুর অবস্থা, তার মানে এখানে তোমার স্পন্দনশীল কোনো কণার সরণ হচ্ছে শূন্য। সো আমরা জানি যখন স্পন্দনশীল কোনো কণার সরণ শূন্য হয় তখন ওই সরণ শূন্য অবস্থানে গতি শক্তি হচ্ছে সর্বোচ্চ হয়, বা শূন্য অবস্থানে বেগ সর্বোচ্চ ছিল, আর বেগ সর্বোচ্চ হলে গতি শক্তি কি হবে? সর্বোচ্চ। তার মানে এই পয়েন্টটাতে তুমি গতিশক্তি কি পাবা? সর্বোচ্চ। আর সর্বোচ্চ গতিশক্তি কত ছিল? মোট শক্তির সমান না? সর্বোচ্চ গতিশক্তি ছিল হাফ কে এ স্কোয়ার, এটা মোট শক্তির সমান ছিল। মোট শক্তিটা ছিল হচ্ছে হাফ কে এ স্কোয়ার, তার মানে জিরো অবস্থানে তোমার গতিশক্তি কি হবে? সর্বোচ্চ, এবং এটা হচ্ছে মোট শক্তির সমান। তার মানে গ্রাফটা হচ্ছে এইখান থেকে এরকম আসতেছে। অর্থাৎ তোমার দেখো যে এই পয়েন্ট আসলে কি, এটা যদি গতিশক্তির গ্রাফ আমি ধরি, এটা হচ্ছে আমার সেই গতিশক্তি ইকে। তো তোমার শূন্য অবস্থানে গতিশক্তি কি হয়েছে? গতিশক্তি হচ্ছে সর্বোচ্চ, এবং এটা মোট শক্তির সমান, যেটা হাফ কে এ স্কোয়ার। দেন এদিকে হচ্ছে আমার মনে করো প্লাস এ, আর এটা হচ্ছে মাইনাস এ, মানে সর্বোচ্চ বিস্তার, এদিকে পজিটিভ, এদিকে হচ্ছে আমার নেগেটিভ। এবং এই সর্বোচ্চ বিস্তার অবস্থানে এই পয়েন্টটাতে কি হয়েছে? তোমার এই পয়েন্টটাতে গতিশক্তি কত? শূন্য। সর্বোচ্চ বিস্তারে গতিশক্তি শূন্য। আচ্ছা, এটা হচ্ছে আমার গতিশক্তি বোঝাচ্ছে। দ্যাট মিনস তোমার যে শূন্য অবস্থানে স্পন্দনশীল কোনো কণার
গতিশক্তি হচ্ছে মোট শক্তির সমান। আচ্ছা, এরপর আসলে বিভব শক্তির ক্ষেত্রে। বিভব শক্তি কি হবে? ঠিক গতিশক্তির উল্টা। তার মানে বিভব শক্তির ক্ষেত্রে লেখচিত্রটা আমার ঠিক কম করে আসতেছে, অর্থাৎ এটা পাচ্ছ সে বিভব শক্তি। অর্থাৎ কণার সরণ যখন শূন্য তখন বিভব শক্তি এখানে কত? শূন্য। একদম জিরো অবস্থানে গতিশক্তি সর্বোচ্চ, বাট এখানে বিভব শক্তি কত? শূন্য। এটা হচ্ছে তোমার সেই বিভব শক্তি, যেটা হচ্ছে ই পি লিখলাম। এবং দুইটা পয়েন্ট আছে দেখো, গতিশক্তির গ্রাফ এবং বিভব শক্তির গ্রাফের ছেদবিন্দু আছে। এই পয়েন্টটাতে আসলে গতিশক্তি এবং বিভব শক্তি সমান, অর্থাৎ এটা হচ্ছে তোমার এই পয়েন্টগুলোতে লেখা যায় যে গতিশক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে বিভব শক্তি। আবার এই পয়েন্টটাও কি হচ্ছে? গতিশক্তি ইজ ইকুয়াল টু বিভব শক্তি। এমন একটা সরণ আছে, স্পন্দনশীল কোনো কণার সরণ কত হইলে গতিশক্তি বিভব শক্তির সমান হবে, এই টাইপের কোশ্চেন আছে। বাট তার আগে তোমার এই গ্রাফটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে কণার সরণ হইলে কণার সরণ শূন্য হইলে এই শূন্য সরণে তোমার কি হবে? গতিশক্তি হচ্ছে সর্বোচ্চ, আর শূন্য সরণে বিভব শক্তি কত? সর্বনিম্ন, দ্যাট মিনস জিরো। ঠিক আছে, তো আমরা এটা একটু দেখি যে কোথায় স্পন্দনশীল কোনো কণার গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। আমাকে এরকম বলতে পারে যে কণার সরণ কত হলে স্পন্দনশীল কোনো কণার গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। তার মানে পি এবং কিউ পয়েন্টে কি গতিশক্তি বিভব শক্তি সমান, এরকম বলছে। স্পন্দনশীল কোনো কণার সরণ কত হলে, সরণ কত হলে গতিশক্তি ইকুয়াল টু কত আসবে? বিভব শক্তি। তো এটাকে আমি জানি যে সরণ কত হইলে গতিশক্তি বিভব শক্তি সমান হবে, জানি না। তো তুমি ধরো যে গতিশক্তির সমীকরণ কি জানতা? হাফ কে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই সমীকরণটা ছিল আমাদের সাইন বা কোসাইনের গ্রাফটা আমরা নিব না, বা সমীকরণটা নিব না, আমরা হচ্ছে মেইন যে ম্যাথমেটিক্যাল যে সমীকরণটা ছিল হচ্ছে হাফ কে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসছে? বিভব শক্তি কত ছিল? হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, স্পন্দনশীল কোনো কণার যখন গতিশক্তি বিভব শক্তির সমান, এটা বলে দিচ্ছে। এখন এটা কখন সমান হবে বা কণার সরণ কত হইলে গতিশক্তি বিভব শক্তির সমান, এটা আমরা দেখতেছি। তুমি এই সাইডটা গুণ করে দাও যে হাফ কে এই স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছ? হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই হাফ কে এক্স স্কোয়ারটাকে এই সাইডে পাঠিয়ে দাও, তাহলে এখানে পাবা হচ্ছে হাফ কে এই স্কোয়ার আস্তে আস্তে হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ কে এক্স স্কোয়ার। এখানে তুমি যোগ করলে এটা পাবা হচ্ছে কে এক্স স্কোয়ার, আর এখানে পাচ্ছ হচ্ছে হাফ কে এই স্কোয়ার। এখান থেকে কে কে কেটে দাও, তার মানে এটা পাচ্ছ এ স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তোমার লাগবে হচ্ছে এক্স, এক্স ইজ ইকুয়াল টু পাবা এ বাই রুট ওভার টু। তার মানে কণার সরণ যখন এ বাই রুট টু হবে, অর্থাৎ বিস্তারের রুট টু হবে, বা এ বাই রুট টু মানে কি? বিস্তার বাই রুট ওভার টু। অর্থাৎ কণার সরণ এক্স ইজ ইকুয়াল টু এ বাই রুট টু হইলে এই সরণে গতিশক্তি বিভব শক্তি সমান। এটা এমসিকিউ জন্য মনে রাখতে পারো, কণার সরণ এক্স ইজ ইকুয়াল টু এ বাই রুট টু হইলে এখানে গতিশক্তি ইজ ইকুয়াল টু কত হবে? বিভব শক্তি। ঠিক আছে, আচ্ছা এই টাইপের বিভিন্ন কোশ্চেন আছে, যেরকম বলতে পারে কণার সরণ কত হইলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, তিন গুণ হবে, এরকম বলতে পারে। ঠিক আছে, তো এগুলো তুমি পারা যাবে, এরকম বলবে। তুমি জাস্ট কণার সরণ কত হইলে বা গতিশক্তি যদি বিভব শক্তির দ্বিগুণ বলে, তো সমীকরণটা লিখে করবে। ঠিক আছে, এরকম দেখো। এরকম বলছে যে স্পন্দনশীল কোনো কণার সরণ কত হলে, যে গতিশক্তি বলছে বিভব শক্তির অর্ধেক, গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইপি। মানে কণার সরণ কত হইলে গতিশক্তি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইপি, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, এটা বের করতে হবে। তোমাকে শর্ত মধ্যে বলাই আছে যে ইকে ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইপি। তুমি গতিশক্তির সমীকরণ জানো, বসাই দিবা যে হাফ কে এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইপি, মানে কত লেখা যায়? হাফ কে এক্স স্কোয়ার। সেখান থেকে তুমি হাফ কে কেটে দাও, এখানে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সেখানে লেখা যায় এ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এক্স স্কোয়ার, লেখা যায় না। তার মানে তোমার লাগবে এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লেখা যায়? এ স্কোয়ার বাই টু। মানে এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছ হচ্ছে এ বাই রুট ওভার টু। আচ্ছা আমাদের হাফ, আচ্ছা এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে হাফ ইপি ছিল, যে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। তার মানে এখানে দুইটা হাফ হবে, যে হাফ তো আগে একটা আছেই। ঠিক আছে,
গতিশক্তি বিভব শক্তির অর্ধেক বলছিল, তার মানে হাফ ইন্টু হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, সো এখন এইখান থেকে তুমি আসলে কি করতে পারো, একটা হাফ কে এক্স স্কোয়ারটা কেটে দাও, মানে এই যে এইটাকে কেটে দাও, তাহলে এখানে পাবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার। ঠিক আছে, গতিশক্তি বিভব শক্তির অর্ধেক ছিল, সো ইকে ইজ ইকুয়াল টু হাফ ইপি, দেন ইপি মানে আসলে লেখা যায় হাফ কে এক্স স্কোয়ার, আমরা এই হাফটা প্রথম ক্ষেত্রে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে এরকম পাইতে পারো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এখানে কত প্রবলেম, যদি দুই লসাগু করো তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, মানে এখানে পাচ্ছ 3x স্কোয়ার বাই 2, এটা হচ্ছে a স্কোয়ার, তোমার লাগবে হচ্ছে a, মানে এরকম লেখা যায় 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2a স্কোয়ার। x ইজ ইকুয়াল টু লেখা হচ্ছে আমার এরকম রুট ওভার 2a স্কোয়ার বাই 3, আমরা রুট ওভার 2/3 ইন্টু হচ্ছে a লেখা, অর্থাৎ কণার সরণ যদি হচ্ছে রুট ওভার 2/3 ইন্টু a হয়, তাহলে এই পয়েন্টে গতিশক্তি বিভব শক্তির কি হবে, অর্ধেক হবে। ঠিক আছে, সো এইটা, সো আমরা স্পন্দন গতির ক্ষেত্রে শক্তির নিত্যতা সেটা বের করতে পারবো, যে মোট শক্তি কি হবে, যে কোনো পয়েন্টে গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফল সমান থাকে বা ধ্রুব থাকে, এটা হচ্ছে আমার সেই মোট শক্তি। ঠিক আছে, আচ্ছা আমরা একটা প্রবলেম সলভ করি শক্তির নিত্যতা থেকে। প্রবলেম, মনে করো স্পন্দনশীল কোনো কণার ক্ষেত্রে তোমাকে বলছে যে শক্তির নিত্যতা মেনে চলে কিনা বা শক্তির নিত্যতা যাচাই করো, এই টাইপের কোশ্চেন। এটাকে আমরা কেমনে সলভ করতে পারি, তোমাকে বলা আছে যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, স্পন্দনশীল কোনো কণার সরণের লেখচিত্র, সময়ের সাথে সরণের গ্রাফ দেওয়া আছে, এবং সময়ের সাথে সরণের গ্রাফটাও কি হবে, সাইনের গ্রাফ, কারণ স্পন্দনশীল কোনো কণার সরণ ছিল এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ঠিক আছে, সময়ের সাথে তোমার সরণের গ্রাফটাও কি হবে, সাইনের গ্রাফ, তার মানে যে মূল বিন্দু থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তো সরণের সমীকরণে তোমাকে বলছে যে ধরো যে এই কণাটার যে পর্যায়কাল, যে স্পন্দনশীল কোনো কণার বা এই গ্রাফ থেকে তোমাকে পর্যায়কাল বলা আছে মনে করো 2 সেকেন্ড, তার মানে স্পন্দনশীল কোনো কণার পুরো একটা পর্যায় সম্পূর্ণ করতে সময় লাগে কত, 2 সেকেন্ড, তার মানে এখান থেকে শুরু হয়ে আর ঠিক এই পয়েন্টে আসতে যে টাইম লাগতেছে, এই টাইমটা কত, 2 সেকেন্ড, মানে পুরো একটা পর্যায়কাল শুরু থেকে শেষ। তো তুমি এটাকে এরকম চিন্তা করলে সব থেকে বেটার হয়, যদি স্পন্দনশীল কোনো কণা এখান থেকে গতি শুরু হচ্ছে, তো এখান থেকে শুরু করে পুরা পথ ঘুরে আবার এই পয়েন্টে আসতে যে সময় লাগতেছে ওইটাকে বলা হচ্ছে তার পর্যায়কাল। তার মানে যে এইখান থেকে এ থেকে মনে করো বিতে আসছে, আর এ থেকে বিতে আসা মানে তোমার এই গ্রাফে এটা ধর হচ্ছে এ, আর এটা হচ্ছে সেই বি। ঠিক আছে, দেন বি থেকে আবার কি আসতেছে, সিতে, অর্থাৎ বি থেকে এটা হচ্ছে সেই সি, তার মানে এ থেকে সি এটা হচ্ছে কি অর্ধেক পর্যায়কাল হবে, এই গতিপথের এই টাইমটা কি অর্ধেক, আর ঠিক নিচের টাইমটা আর বাকি অর্ধেক। সো এই যে এ থেকে বি, দেন বি থেকে সি অর্ধেক টাইম, দেন সি থেকে কই আসবে, ডি তে, এটা হচ্ছে ডি, দেন ডি থেকে আবার কই যাচ্ছে, এ তে যাচ্ছে। ঠিক আছে, ডি টু এ, তার মানে এই গ্রাফের এইখান থেকে এই পয়েন্টে আসতে যে সময় লাগতেছে এটাই বলা আছে কত, 2 সেকেন্ড, অর্থাৎ যে এই পর্যায়কালটা তোমাকে দেওয়া আছে হচ্ছে স্পন্দনশীল কোনো করার পর্যায়কাল দেওয়া আছে কত, 2 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে তোমার বলছে তোমাকে যে সি বিন্দু এবং ডি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে কিনা, স্পন্দনশীল কোনো কণার সি বিন্দু এবং ডি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে কিনা, সি এবং ডি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে কি না। ঠিক আছে, সি এবং ডি বিন্দুতে শক্তির নিত্যতা মেনে চলে কিনা। এখন আমরা ফার্স্টে সি পয়েন্টটাতে আসি, সি পয়েন্টে আসলে কি হবে, এখন স্পন্দনশীল কোনো কণার এখানে তোমাকে পর্যায়কাল দেওয়া আছে কত সেকেন্ড, 2 সেকেন্ড। এখন সি পয়েন্টটা মানে আসলে কি, দেখো এ থেকে সি, তার মানে এই যে পর্যায়কালের অর্ধেক টাইম লাগবে, অর্থাৎ সিতে তোমার একটা কণার আসতে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কালের অর্ধেক, তার মানে সি পয়েন্টে যে টাইম লাগতেছে এই টাইমটা হচ্ছে টিসি, এবং এটা হচ্ছে যে পর্যায়কাল ছিল তার অর্ধেক, তার মানে 2/2, তার মানে কত, 1 সেকেন্ড, অর্থাৎ যে সি পয়েন্টে একটা কণার আসতে যে সময় লাগতেছে এটা হচ্ছে কত, 1 সেকেন্ড। তাহলে আমরা এই পয়েন্টে বা সি পয়েন্টে একবার গতিশক্তি বের করবো আর একবার হচ্ছে বিভব শক্তি বের করবো। তাহলে আমরা জানি যে গতিশক্তির সমীকরণ, যে সাইনের কোসাইনের যে গ্রাফ সমীকরণটা ছিল হাফ কে এ স্কোয়ার
cos স্কোয়ার ওমেগা টি, এটা লেখা যায়। সো আমরা এই সমীকরণটা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু কত, 2 পাই/টি। এটা আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে টোয়াইস পাই/টি। এখন এটাকে এরকম লেখা যায় হাফ কে এ স্কোয়ার, বলো যে cos স্কোয়ার ওমেগা মানে কত লেখা যায় 2 পাই/টি। বাট এই ক্ষেত্রে তোমার যে পর্যায়কাল সেটা কত সেকেন্ড, 2 সেকেন্ড। আর এই টি মানে হচ্ছে সি পয়েন্টে সময়, অর্থাৎ সি পয়েন্টে কণাটার আসতে যে সময় লাগতেছে সেই টাইমটা, তার মানে এই টাইম কত, 1 সেকেন্ড। তুমি এখানে পাচ্ছ হাফ কে এ স্কোয়ার cos স্কোয়ার, 2 কাটতেছে, তার মানে এখানে থাকতেছে শুধু পাই। এটা হচ্ছে তোমার সেই গতিশক্তি, অর্থাৎ এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। স্পন্দনশীল কোনো কণার সি পয়েন্টে গতিশক্তি হচ্ছে হাফ কে এ স্কোয়ার cos স্কোয়ার ইন্টু পাই। এখন আমরা বের করবো হচ্ছে সি পয়েন্টে বিভব শক্তি। সি পয়েন্টে বিভব শক্তি কত হবে, ঠিক আছে। সি পয়েন্টে বিভব শক্তির সমীকরণ ছিল ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার, বিভব শক্তি হচ্ছে সাইন স্কোয়ার দিয়ে আসতো, সাইন স্কোয়ার ওমেগা টি, ঠিক আছে। এখানে তুমি সেম কাজ করবা, সি পয়েন্টের সময়, এই টি মানে হচ্ছে সি পয়েন্টে আসতে যে সময় লাগতেছে ওইটা। তুমি এটা হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা, ওমেগা লেখা যায় 2 পাই/টি, আর টি সি কত, 1 সেকেন্ড। তার মানে তুমি এখানে পাইতে পারো হাফ কে এ স্কোয়ার, এটি তো 2 সেকেন্ড, তার মানে 2 কাটতেছে, তার মানে তোমার এখানে আসতেছে সাইন স্কোয়ার ইন্টু হচ্ছে পাই। এটা 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। স্পন্দনশীল কোনো কণার সি পয়েন্টে বিভব শক্তি আর গতিশক্তি বের করছি, তাহলে মোট শক্তি কত হবে, দুইটার যোগফল। সি পয়েন্টে মোট শক্তি, সিতে তোমার স্পন্দনশীল কোনো কণার মোট শক্তি এটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার cos স্কোয়ার ইন্টু পাই প্লাস হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ইন্টু হচ্ছে পাই, গতিশক্তি প্লাস বিভব শক্তি। এইখান থেকে আমরা কমন নিতে পারি কত বলতো, হাফ কে এ স্কোয়ার কমন নেওয়া যায় না, তাহলে এখানে পাবা হচ্ছে cos স্কোয়ার পাই প্লাস সাইন স্কোয়ার ইন্টু হচ্ছে পাই। cos স্কোয়ার পাই প্লাস সাইন স্কোয়ার পাই মানে কত লেখা আছে, কমন লেখা। এটা পাচ্ছে হচ্ছে হাফ কে এ স্কোয়ার, আর এটা আসছে হচ্ছে 1, সো অন লেখার দরকার নাই। সো মোট শক্তি কত, সি পয়েন্টে মোট শক্তি আসতেছে হচ্ছে আমার ইটিসি, হচ্ছে হাফ কে এ স্কোয়ার। সো এখন আমাকে দেখাইতে হবে এই ডি পয়েন্টেও মোট শক্তি কত, হাফ কে এ স্কোয়ার। তাইলে কি হচ্ছে সি এবং ডি দুইটা পয়েন্টের শক্তি নিত্যতা মেনে চলতেছে, অর্থাৎ মোট শক্তি ধ্রুব থাকতেছে, ঠিক আছে। তো আমরা এখন ডি পয়েন্টে করবো। এখন ডি পয়েন্টের ক্ষেত্রে আসলে স্পন্দনশীল কোনো কণার এই ডিতে আসতে কত সময় লাগবে বলতো, যে তোমার এ থেকে সিতে আসতে টাইম লাগতেছিল কত, 1 সেকেন্ড, কারণ এটা ছিল পর্যায়কালের অর্ধেক। এখন এই যে বি পয়েন্টটা আসলে কি, এ থেকে বি, তার মানে এই ক্ষেত্রে তোমার কি হবে, যে পর্যায়কালের অর্ধেকেরও অর্ধেক, তার মানে এখানে পাচ্ছ দেখো যে এ থেকে সিতে আসতে টাইম লাগে হচ্ছে 1 সেকেন্ড, মানে তোমার এ থেকে বিতে আসতে টাইম লাগবে কত, 1 সেকেন্ডের অর্ধেক, তার মানে 5 সেকেন্ড। তার মানে তোমার যে এ বি, অর্থাৎ এ থেকে বিতে আসতে সময় লাগতেছে হচ্ছে 0.5 সেকেন্ড, ঠিক আছে। বাট আমাকে বের করতে হবে ডির ক্ষেত্রে। ডির ক্ষেত্রে কত হবে বলো, ডির ক্ষেত্রে আসলে এ থেকে সি আছে, এ থেকে সিতে আসতে সময় লাগতেছে হচ্ছে 1 সেকেন্ড, আবার এই সি থেকে ডিতে আসতে সময় লাগবে কত, সি থেকে ডিতে আসতে সময় লাগে 0.5 সেকেন্ড। তার মানে ডি পয়েন্টে কণাটার আসতে যে সময় লাগবে সেই টাইমটা হবে হচ্ছে 1 প্লাস 0.5। ডি পয়েন্টে যে সময়টা হয় সেটা হচ্ছে তোমার যে টি ডি লিখো, ডি পয়েন্টে আসতে যে সময় সেটা হচ্ছে 1 প্লাস 0.5, মানে 1.5 সেকেন্ড, ঠিক আছে। ডি পয়েন্টে কণাটা আসতে যে সময় লাগবে সেটা হচ্ছে 1.5 সেকেন্ড। এখন তুমি হচ্ছে ডি পয়েন্টে কি করবা, মোট শক্তি বের করবা। তো তুমি সময় বের করে ফেলছো, ডি পয়েন্টে কণাটা আসতে যত সময় লাগছে সেটা হচ্ছে 1.5। তার মানে ডি পয়েন্টে আমরা একবার গতি শক্তি বের করবো আর একবার হচ্ছে বিভব শক্তি। ডি পয়েন্টে গতি শক্তি কত হবে বলো, হাফ কে এ স্কোয়ার, গতিশক্তির ক্ষেত্রে সাইন স্কোয়ার ওমেগা মানে কত লেখা যায় 2 পাই/টি, এবং ডি পয়েন্টের সময় কত ছিল বলতো, ডি পয়েন্ট হচ্ছে 1.5 সেকেন্ড, টি হচ্ছে এখানে পর্যায়কাল 2 সেকেন্ড, 2 কাটতেছে, তুমি এখানে পাবা হাফ কে এ স্কোয়ার cos স্কোয়ার, সেটা হচ্ছে 1.5 ইন্টু পাই, 1 নম্বর ইকুয়েশন। অর্থাৎ ডি পয়েন্টে গতিশক্তি পাচ্ছ। অর্থাৎ সিমিলার ভাবে তুমি ডি পয়েন্টে বিভব শক্তি বের করেছো, ইপি ইজ ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা মানে লেখা যায় 2 পাই/টি, হচ্ছে 2 সেকেন্ড, আর টাইম কত হবে 1.5। তার মানে তুমি এখানেও পাবা হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার, 2 কাটতেছে, তার মানে 1.5 ইন্টু পাই, 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। তো আমরা হচ্ছে ডি পয়েন্টে
গতিশক্তি এবং বিভব শক্তি বের করছি এবং যোগ করলে কি পাবো, মোট শক্তি পাবো। অর্থাৎ ডি পয়েন্টে মোট শক্তি হবে গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফল। অর্থাৎ ডি পয়েন্টের মোট শক্তি এটা কত আসছে যে ইটি ডি লিখো, গতিশক্তি প্লাস বিভব শক্তি, তার মানে হাফ কে a স্কোয়ার cos স্কোয়ার 1.5 ইন্টু পাই প্লাস হাফ কে a স্কোয়ার সাইন স্কোয়ার 1.5 ইন্টু পাই। গতিশক্তি বিভব শক্তি এবং এখানে কমন নেওয়া যায় কত, হাফ কে a স্কোয়ার, এটা পাচ্ছ হাফ কে a স্কোয়ার, এখানে পাওয়া যায় cos স্কোয়ার 1.5 ইন্টু পাই প্লাস সাইন স্কোয়ার 1.5 ইন্টু পাই। সেখানে cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কত 1, সেটা পাচ্ছ হাফ কে a স্কোয়ার। অর্থাৎ দেখো তোমার ডি পয়েন্ট এবং সি পয়েন্টে মোট শক্তি কি আসছে, হাফ কে a স্কোয়ার। তার মানে সি পয়েন্টে মোট শক্তি যা, ডি পয়েন্টে মোট শক্তি কি তাই, তার মানে সি এবং ডিতে স্পন্দনশীল কোনো কণার মোট শক্তি ধ্রুব থাকতেছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমরা সেই শক্তির নিত্যতা এবং এটা খুবই সিম্পল, জাস্ট তোমার ইকুয়েশনের মানটা বসাইলে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। ঠিক আছে।